কাজে আর্মিকে যদি আমি দেখতে যাই, তাহলে এই সমস্ত গুজব যে সে কখনো মানে একটা লোক তো জামাত ইসলামীর দালাল, আবার আওয়ামী লীগের দালাল, অথবা ভারতের দালাল, এগুলো তো একদম অ্যাবসলিউটলি ফালতু। রক্ষা কবচ হলো আমাদের সামরিক বাহিনী। একে প্রশ্নবিদ্ধ করা কিংবা এদের বিরুদ্ধে ফালতু কথাবার্তা বলা, হ্যাঁ, এটা আমি মনে করি যে আমাদের নিজেদেরকে ক্ষতি করা এবং সামরিক বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টি করা। তাদের এই স্টেটমেন্টগুলো আমি দেখলাম যে দারুণ ম্যাচিওর, এবং একটা দেশকে শাসন করার জন্য যে ম্যাচিউরিটি দরকার, হ্যাঁ, যে কারণ যারা শাসন করবে, যাদের সম্ভাবনা রয়েছে, তাদের সব জিনিস চিন্তা করতে হবে যে আমার তো দেশটাকে মঙ্গলের দিকে নিতে হবে। এটা আমাদের সবার মনেই একটা প্রশ্নবিদ্ধ জিনিস। আপনি একটা লক্ষ্য করে দেখবেন যে জেনারেল ওয়াকার, তার সম্পর্কে আমরা প্রথম কি শুনতে পেলাম যে উনি 3রা অগাস্ট এবং পরে যে উনি মিটিং ডাকলেন ক্যান্টনমেন্টের ভেতরে, সেখানে কিন্তু উনি ডক্টর শফিকুর রহমান, যিনি হলেন জামাত ইসলামীর আমির, মানে প্রেসিডেন্ট, ওনাকে উনি খুব ভালোভাবে শ্রদ্ধা ভরে ওখানে নিলেন, এবং উনি কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট পলিটিক্যাল লিডার্স টু বি দেয়ার। তাহলে এবং তখন আমরা শুনতে পেলাম যে জেনারেল ওয়াকার নাকি জামাত ইসলামী, এটাই আমরা শুনলাম। আওয়ামী লীগ তাকে দারুণ অপবাদ দিল এবং সবাই ভাবলো যে সে একজন জামাতের লোক। তা না হলে তখনও কিন্তু জামাত ইসলাম আইনত, বাংলাদেশের আইনত নিষিদ্ধ, কিন্তু সেই নিষিদ্ধ দলের লোকরে উনি ডাকলেন গভর্নমেন্ট ফর্ম করার জন্য। এখন আমি শুনছি যে জেনারেল ওয়াকার হলেন ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। কাজে এই যে কথাগুলো, এই কথাগুলোর আদৌ কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না। উনি হি শোড হিজ প্রফেশনালিজম, এবং উনি যে একটা বিরাট রক্তগঙ্গাকে প্রতিহত করেছেন ওই মানে অগস্টের ওই প্রথম দিকে, 4-5 তারিখের দিকে, এবং উনি মানে জনগণের প্রতি উনি গুলি ছোড়েননি। এবং এটা কিন্তু মোটামুটি এখন কনফার্মড যে যে বন্দুকগুলো, যেটা বোধহয় 7.5 or 6.65 বোরে যে বুলেটগুলো, সেগুলো আসছে অন্যান্য যে বাহিনীগুলোকে, হাসিনার স্বৈরাচারী সরকার যে বুলেটগুলো দিয়েছিল, সেই বুলেটগুলোই আমরা দেখছি যে আমাদের অতি প্রিয় যারা, মানে যে আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছে, মানে এটা যে কত বড় দুঃখজনক। হ্যাঁ, এখনো আমার মানে একথা মনে হলে আমার সমস্ত শরীর কেঁপে ওঠে যে এতগুলো প্রাণ ঝরে গেল। যাই হোক, আমি ব্যাক টু দি আর্মি। কাজে আর্মিকে যদি আমি দেখতে যাই, তাহলে এই সমস্ত গুজব যে সে কখনো মানে একটা লোক তো জামাত ইসলামীর দালাল, আবার আওয়ামী লীগের দালাল, অথবা ভারতের দালাল, এগুলো তো একদম অ্যাবসলিউটলি ফালতু কথা। হ্যাঁ, একটা ব্যাপার আছে যে উনি, যেটা আমরা নিউজে দেখেছি, অথেন্টিক নিউজে আমরা যেটা দেখেছি যে ভারতের যে প্রধান সেনাপতি, তার সঙ্গে জেনারেল ওয়াকারের আলোচনা হয়। এটা কি একটা অন্যায়? এটা আমরা এখন একটু খুঁজে দেখি, চিন্তা করে দেখুন যে যুক্তরাষ্ট্রের যে কমান্ডার, মানে মানে জয়েন্ট চিফের যে চেয়ারম্যান, তার সবচেয়ে বড় শত্রুকে হলো চায়না, চীনের সেনাবাহিনীর যে প্রধান, এদের মধ্যে কি আলাপ হয়? রেগুলার আলাপ হয়। আপনারা অবাক হবেন যে তাদের সঙ্গে কিন্তু রেড লাইনও আছে, যেখানে তারা সরাসরি আলাপ করতে পারে। এটা কিন্তু পৃথিবীর একটা নর্ম যে হ্যাঁ, আমার এনিমি, আমি এর সঙ্গেই ফাইনালি যুদ্ধ করব, কিন্তু অকারণে আমি যাতে যুদ্ধে জড়িয়ে না পড়ি। এই জন্য কিন্তু সামরিক বাহিনীর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের মধ্যে কিন্তু একটা মিউচুয়াল রিলেশনশিপ আছে, তারা আলোচনা করে। এমনকি তারা কিন্তু একজন আরেকজনকে মেরে ফেলবে ফিল্ডে, কিন্তু তাদের মধ্যে একটা আলোচনা আছে। এটা একটা সভ্য জগতের নর্ম। কাজে জেনারেল ওয়াকার যদি ভারতের প্রধান সেনাপতির সঙ্গে উনি আলাপ করে থাকেন, হ্যাঁ, এবং আমাদের একটা ক্রান্তিকালে, সেটাকে আমি খুব একটা মানে আমি সাধারণ ভাববো, কারণ এটাই কিন্তু সভ্য জগতের নর্ম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন সেটাকে নিয়ে তো ওনাকে কেউ জিজ্ঞাসাবাদ করেনি, বা উনিও ওনার পক্ষ থেকে আলোচনা হচ্ছে। এটাকে একটা প্রমাণ দেয় যে সে ভারতের দালাল। আমি বুঝতে পেরেছি যে এটা একটা ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, ওই যে মানে আপনারা যদি দেখেন যে কুরাসাওয়ার একটা আছে, ছবি আছে,
এবং ওটা জাপানের একজন খুব নামকরা লেখকের ইসে, যেটা রসমন, ও দেখবেন রসমন সিনড্রোম, হ্যাঁ, জি যে যে এক জিনিস ঘটে কিন্তু তার 7, 8, 10, 20টা ইন্টারপ্রিটেশন। কাজে এই যে ইন্টারপ্রিটেশনের উপরে আমরা নির্ভর করব না। তবে একটা জিনিস, যে আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ হলো আমাদের সামরিক বাহিনী। একে প্রশ্নবিদ্ধ করা কিংবা এদের বিরুদ্ধে ফালতু কথাবার্তা বলা, হ্যাঁ, এটা আমি মনে করি যে আমাদের নিজেদেরকে ক্ষতি করা এবং সামরিক বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টি করা এবং একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন রকমের মানে রিউমার এবং এগুলোকে মঙ্গারিং করা। তাতে হচ্ছে কি, চিন্তা করে দেখুন, যদি বাংলাদেশে সত্যিকার মানে গৃহযুদ্ধ হয়, আর্মি বিভক্ত হয়ে যায়, এবং এটার জন্য যারা উস্কানি দিচ্ছে, হ্যাঁ, সেটা কারা দিচ্ছে? আমরা তো দেখছি সেখানে সব বিভিন্ন গ্রুপ তারা দিচ্ছে। ভারত থেকে ইনস্টিগেশন রয়েছে, আমাদের যারা নিজেদের লোকজন তাদের ভেতর থেকে ইনস্টিগেশন আছে। যেমন হাসনাতের বক্তব্য ইজ নট রাইট, হ্যাঁ, এটাকে আমি কন্ডেম করব কঠোর ভাষায়। এইসব করে এরা করছে কি? যদি বাই চান্স বাট আমাদের হাসনাত 2 দিন আগে যেটা বলেছে, আজকে আবার সে বলছে যে তার কোন একটা বক্তব্যে বলেছে যে সেনাবাহিনীকে কোনোভাবেই ছোট করা যাবে না জনগণের মুখোমুখি। সে অন্যান্য দলের মতো, দল যারা বলছে তাদের মতোই আজকে আবার সে বক্তব্য রাখছে। এটাকে আমি সাধুবাদ দিচ্ছি। আমার জন্য মনে হচ্ছে যে একটা কিন্তু মানে কিন্তু তার, আলোচনাটা তো হয়েছে, মানে হ্যাঁ, সাজিদের কথা অনুযায়ী আলোচনাটা তো হয়েছে, আলোচনা উঠেছে। হ্যাঁ, না বুঝতে পেরেছি, তবুও যে তার সুবুদ্ধির উদয় হয়েছে সেটাকে তো আমি সাধুবাদ দেব। কিন্তু এই জিনিসগুলো করা, এতে যদি আমাদের দেশ সিরিয়ার মতো অবস্থাটা হয়ে যায়, আপনি চিন্তা করে দেখেন, তাতে এই যে বাংলাদেশের 18 কোটি লোকের দুর্দশা, মানে জঘন্য পরিস্থিতি, এটা কারো মঙ্গল এনে দেবে? এই জন্য আমাদের দেশে দরকার এই ক্রান্তিকালে একটা ট্রানজিশন, যে ট্রানজিশন হবে একটা নির্বাচন, যে নির্বাচন হবে ন্যায্য একটা নির্বাচন, এবং যেটা আর্মির প্রধান বলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একই কথা বলেছেন যে ওনারা ডিসেম্বরে নির্বাচন দেবেন। এবং আমি বিশেষ করে ডক্টর ইউনূসের একটা স্টেটমেন্ট, ওখানে সহযোগী স্টেটমেন্টে, যেখানে উনি বলেছেন যে নির্বাচন হবে, এতে অন্য কোনো কিছু মানে নাথিং উইল বি এবল টু ইন্টারফেয়ার ইনটু দ্যাট। কাজে এই জিনিসটা যে বর্তমানে হয় কি, একটা দেশে ক্রান্তিকালে বিভিন্ন আলাপ আলোচনা হয়, বিভিন্ন মতদ্বৈততা হয়, বিভিন্ন মত থাকে, কিন্তু তা নিয়ে তো ঝগড়া বিবাদ না করে সবাই বসে শান্তিপ্রিয়ভাবে যদি একটা সলিউশন করা যায়, তাহলে সেটাই হয় সবার জন্য মঙ্গল। এবং আমার যেন মনে হচ্ছে যে বর্তমানে আমি যে ডিরেকশনটা দেখছি সেই ডিরেকশনেই যাচ্ছে। আশা করব যে ডিসেম্বরে নির্বাচনটা হয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখুন যে আমি বিএনপির বিভিন্ন নেতাদের আমি কিন্তু লক্ষ্য করছিলাম তাদের স্টেটমেন্টগুলো, প্রত্যেকটা স্টেটমেন্ট মানে এর তারেক জিয়ারটা দেখলাম, আমি রিজভিরটা দেখলাম, তারপরে মির্জারটা দেখলাম, তাদের এই স্টেটমেন্টগুলো আমি দেখলাম যে দারুণ ম্যাচিওর, এবং একটা দেশকে শাসন করার জন্য যে ম্যাচিউরিটি দরকার, হ্যাঁ, যে কারণ যারা শাসন করবে, যাদের সম্ভাবনা রয়েছে, তাদের তো সব জিনিস চিন্তা করতে হবে যে আমার তো দেশটাকে মঙ্গলের দিকে নিতে হবে। মারামারি, ঝগড়া, মবক্রেসি করা, এটা তো তাদের পক্ষে গ্রহণ করাটা ঠিক কিন্তু হবে না।